মিহি সুরে বলে, ভয় পেও না বিবিজান, আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে তোমার সম্মান। তোমার সম্মানে আঘাত লাগে এমন কিচ্ছু করব না। মেহতাব হাসে, বলে, তুমিও তো আমাকে বাধা দাওনি, বরং সব। তনুকা চট করে মেহতাবের মুখ চেপে ধরে, চোখ গরম করে বলে ওঠে, বাজে কথা বলবেন না একদম। আপনার সাথে আমি পেরে উঠতে পারবো না, আপনি জানতেন তাই ইচ্ছে করে করেছেন সবটা, তাই না? ঠোঁট স্পর্শ করা তনুকার হাতের পিঠে মেহতাব চুম্বন করে। তনুকা হাত সরায় সঙ্গে সঙ্গে, বড় বড় চোখে চেয়ে বলে, এবার কিন্তু বেশি বেশি করছেন। আচ্ছা, আর বেশি বেশি করব না, এখন থেকে একটু কম কম করব। চলো এবার ওই দিকটা তোমাকে একটু ঘুরে দেখাই। মেহতাব নৌকা থেকে নেমে দাঁড়ায়। তনুকা ভীত স্ফীত ভঙ্গিতে চেয়ে থাকে। সে নামতে চাইছে না মোটেও। মেহতাব হাত বাড়িয়ে দেয়। অজ্ঞতায় উঠে দাঁড়ায় তনুকা। মেহতাবের হাত ধরে নৌকা থেকে নেমে আসে, তারপর আবার হাত ছাড়তে নেয়, কিন্তু মেহতাব হাত ছাড়বে না বলে আরও শক্ত করে সেই বাঁধন। তনুকা কিছুক্ষণ মোচড়ামুচড়ি করেও যখন হাতখানা ছাড়াতে পারল না, তখন ক্লান্ত হলো সে। মেহতাব তনুকাকে নিয়ে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ চলে এসেছে। এতক্ষণ বেশ গাছগাছালি দেখা গেলেও এখন দেখা যাচ্ছে বেশ কয়েকটা বাড়িঘর। এটা বোধহয় আরেকটা গ্রাম। এই গ্রামের নাম তনুকা একবার শুনেছিল, তবে এখন মনে নেই। আরেকটু এগিয়ে যেতেই দুজন লোক সামনের ঘর থেকে দ্রুত বেরিয়ে আসে। মেহতাবকে দেখে হাত উঁচু করে সালাম দেয়, হেসে বলে, আরে জমিদার বাবু, আপনি আমাদের গ্রামে? হাই হাই, কী সৌভাগ্য আমাদের। লোক দুটোর অস্থিরতা দেখে তনুকা বিরক্ত হয়, তবে মেহতাব হেসে বলে, হ্যাঁ, আমার বিবিজানকে নিয়ে ঘুরতে এলাম। তাই তাহলে আমাদের ঘরে আসেন না, দাঁড়ান, আমি ফুলির মায়েরে ডাকতেছি। না না, আপনারা ব্যস্ত হবেন না, আমি কারোর ঘরে যাব না। এই দিকটা একটু ঘরে, নিজের গৃহে ফিরব। লোক দুটি আরও কিছুক্ষণ জোর করল, তবে মেহতাবকে রাজি করাতে পারল না ঠিক। তনুকা ফিসফিসিয়ে বলল, চলুন না মহলে ফিরে যাই, আমার এখানে ভালো লাগছে না। মেহতাব বলল, মহলে কাল সকালে ফিরব। এখানে একটা সুন্দর বাগান আছে, সেখানে গেলে ভালো লাগবে তোমার। চলো। তনুকাকে নিয়ে মেহতাব চলল সেই বাগানের উদ্দেশ্যে। খবর পাইছেন ভাই? মেহতাব মজুমদার গ্রামে আইছেন, তার আবার তার নতুন বউরে নিয়া। মদের বোতলটা মুখের কাছে নিয়েও নামিয়ে ফেলে, ভ্রু বাঁকিয়ে বলে, বলিস কি, মেঘনা চাইতে আজ বৃষ্টি হাজির? জি ভাই। তা জমিদার সাহেব এখন কোথায়? তাকে আমার গৃহে আমন্ত্রণ জানাও। ছেলেটা মাথা চুলকে বলে, আপনি আমন্ত্রণ জানাইলে কি উনি আসবো? কান টানলে মাথায় এমনি আসবে, গাড়ি বের কর। জমিদার বোর একবার দেখে আসা উচিত। বাগানটা আসলেই চমৎকার, বিশাল বাগান, চারিদিকে কত কত ফুলের গাছ, কি দৃষ্টিনন্দন এক দৃশ্য। এখানে এসে মেহতাব তনুকার হাত ছেড়ে দেয়। তনুকাও ছাড়া পেয়ে খুশিতে এদিক ওদিক ছুটছে, ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। এক দুটো ফুল ছিঁড়েও নিয়েছে। এত ফুল পেয়ে সমস্ত দুশ্চিন্তা তার নিমিষেই উবে গিয়েছে যেন। সে ভুলেই গিয়েছে সব। আপন মনে বাগানের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। মেহতাব দূরে দাঁড়ানো, তার বিবিজানকে অপলক চোখে দেখতে ব্যস্ত। যেন ছুটে চলা এই দুরস্তর তরুণীকে আজ এক ষোড়শী কিশোরী মনে হচ্ছে তার। মেহতাব অতীত ভাবে। এইভাবেই বেনি দুলিয়ে ছুটে চলতো মেয়েটা, খিলখিলিয়ে হাসতো, ছুটতে গিয়ে পড়ে গিয়ে কেঁদে কেটে ভাসিয়ে কত, সেগুলোর এখন একটা চমৎকার স্মৃতি দেয়ালে আটকানো সব প্রতিচ্ছবি কেবল। মাঝে মাঝে মেহতাব আনমনে সেসব ভাবে, লুকিয়ে লুকিয়ে হাসে, আবার কখনো বিষণ্ণ চোখে চেয়ে থাকে সেই মেয়েটার দিকে। একজন লোক আসে, মেহতাবকে দেখে খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করে। মেহতাব লোকটাকে চেনে না ঠিক, তাও সৌজন্য বোধের খাতিরে জবাব দেয়। লোকটা জবাব পেয়ে আমোদ গলায় তার প্রশংসা করতে আরম্ভ করে। নিজের প্রশংসা সবারই পছন্দ, মেহতাবও তাই মনোযোগ দিয়ে শুনছে সব। তনুকা এর মাঝে হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকটা দূরে। এত দূরে এসে ভাবল এবার ফিরে যাওয়া উচিত। সেই ভেবে ঘুরতে নিলে আচমকা কেউ একজন একটা রুমাল দিয়ে মুখ চেপে ধরে তার। কিছু বুঝে ওঠার আগেই সহসাই সে ঢলে পড়ে। চোখ খুলে আবিষ্কার করে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তনুকা নিজেকেও দেখতে পাচ্ছে না ঠিক মতো। মাথাটা ব্যথা করছে ভীষণ, ভয় করছে, বুক ধরফর করছে। সে আস্তে করে উঠে বসে, হাত বাড়িয়ে আশেপাশে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু তাও বুঝে উঠতে পারছে না কিছু। তার ভয়ের মাত্রা বাড়ে। অযাচিত এক আশঙ্কায় বুকে মোচড় দেয় তার। তাই কিছু না ভেবেই মেহতাব বলে চেঁচিয়ে ওঠে,
তার চেঁচানোর বিকট শব্দ প্রতিটার দেওয়ালে বাড়ি খেয়ে বেড়াচ্ছে। তনুকা উঠে দাঁড়ায়। দরজা জানালা কিছুই পাচ্ছে না সে। খুব কষ্টে হাতড়িয়ে একটা জানালা খুঁজে পায়। পর্দা সরাতেই অল্প কিছু আলো ঘরে এসে প্রবেশ করে। সে সতর্ক দৃষ্টিতে বাইরে চেয়ে বেশ কিছু গাছপালা ছাড়া আর কিছুই দেখতে পায় না। সে অস্থির হয়ে ওঠে। কে তাকে এখানে নিয়ে এসেছে? কী তার উদ্দেশ্য? তনুকা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক চায়। অল্প আলোতে একটা বিছানা আর একটা দরজা ব্যতীত আর কিছুই নেই। দরজা দেখে তনুকা ছুটে যায় সেদিকেই। হাতলে টান দিয়ে দেখে লক করা। সে ধাক্কাতে আরম্ভ করে। কেউ আছেন? কে আমায় আটকে রেখেছেন? দরজা খুলুন। কে আমার সাথে এমন করছেন? সামনে আসুন বলছি। তনুকা নিজের সবটুকু শক্তি দিয়ে দরজা ধাক্কাতে আরম্ভ করে। কিছুক্ষণ বাদেই দরজা খুলে যায় আপনা আপনি। তনুকা সরে দাঁড়ায়। দরজার সম্মুখে প্রকট হয় একজন ব্যক্তি। তনুকা ভুরু কুঁচকে তাকে দেখে। অস্পষ্ট সুরে বলে ওঠে, আপনি? পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে নিয়েছে মেহতাব। তার পুরো শরীরের রক্ত যেন গরম হয়ে উঠেছে। এই কয়েকক্ষণ তনুকাকে না দেখেই যেন জীবন তার অসাড় হয়ে পড়েছে। শরীর কাঁপছে তার। হুট করে মেয়েটা উধাও হয়ে গেল কি করে? কারই বা এত বড় সাহস যে মেহতাবের কলেজে হাত দিয়েছে? বর্তমানে সে দাঁড়িয়ে আছে তার চিরশত্রু রাজীব ভুঁইয়ার বাড়ির সামনে। সব জায়গা খোঁজা শেষ, সব বাড়ি বাড়ি দেখেছে সে। একমাত্র এই বাড়িটাই বাকি। গ্রামের চেয়ারম্যানের ছেলে রাজীব ভুঁইয়া। ছোট থেকেই তাদের দুজনের সম্পর্ক সাপও নেউলে। একবার এক কারণে মেহতাব রাজীবকে মেরেছিল খুব। সেদিন থেকে রাজীব ওত পেতে রয়। সুযোগ পেলে সেও ছবল দিতে ভুলবে না। রাজীবের বাড়ির দারোয়ান মেহতাবকে দেখে ভীত হয়। জিজ্ঞেস করে, বাবু আপনি? মেহতাব কর্কশ স্বরে বলে। রাজীব ভুইয়াকে এক্ষুনি ডাকো। দারোয়ান হুকুম মানতে দৌড়ে গেল। তারপর আবার দৌড়ে এসে জানালো, বাবু আপনি ভেতরে আইয়েন, ছোট সাহেব ভেতরে আছেন। মেহতাব বাড়ির ভেতর প্রবেশ করে। রাজীবের সব চেলাপেলারা ড্যাব ড্যাব করে চেয়ে দেখছে মেহতাবকে। কেউ কেউ আবার সালাম দেয়। রাজীবের হয়ে কাজ করলেও মেহতাবকে তারা ভীষণ ভয় পায়। মেহতাব তীক্ষ্ণ চোখে প্রত্যেকটা ছেলের ভাবমূর্তি মুখস্থ করে। তার মনে হয় ছেলেগুলো যেন একটু বেশিই ভয় পাচ্ছে। কেমন যেন চোরের মতো মুখ করে রেখেছে। মেহতাবের সামনে হরেক রকমের ফল মিষ্টি রাখা হলো। সে তাতে বিমুখ ভাব দেখিয়ে বলল, আমি এখানে ফল মিষ্টি খেতে আসিনি, কাজে এসেছি। রাজীব ভুইয়াকে ডাকো। রাজীব ভুঁইয়া হাজির। জমিদার বাবু বলুন, কী সেবা করতে পারি আপনার? মেহতাব ব্রুকুসকে রাজীবের দিকে তাকায়। অনেক বছর পর রাজীবকে দেখছে সে। কেমন বিদঘুটে দেখতে লাগছে। নেশায় যেন পুরো শরীর নষ্ট করে ফেলেছে তার। রাজীব এসে মেহতাবের মুখোমুখি সোফাটাতে পায়ের ওপর পা তুলে বসে। মেহতাবের কুচকানো ভুরু আরও কুচকে আসে তাতে। চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করে, আমার বিবিজান কোথায়? রাজীব এমন একটা ভাব করে তাকায় যেন সে আকাশ থেকে পড়েছে। বিস্ময়াবিষ্ট সুরে বলে, তুমি তোমার বেবিকে নিয়ে আমার গ্রামে এসেছো? আগে বলবে না? তাহলে দাওয়াত করে খাওয়াতাম তোমাদের। মেহতাব চোয়াল শক্ত করে বলে, নাটক করো না রাজীব ভুইয়া, এর ফল কিন্তু খুব খারাপ হবে। রাজীব হাসে। তার বিশ্রী হলুদ দাঁতগুলো দেখা গেল সেই হাসিতে। বলল, রাজীব ভুঁইয়া কোনো নাটক ফাটক করতে পারে না। মেহতাব মজুমদার, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। দেখো কি বউ আবার অন্য কারোর হাত ধরে পালিয়ে গেল কি না? মেহতাব ক্রোধ প্রশমিত করতে না পেরে সজোরে লাথি মেরে বসে সামনের সেন্টার টেবিলটাতে। কাছের টেবিলটা ঝনঝন শব্দ করে ভেঙে যায় সঙ্গে সঙ্গেই। রাজীব তা দেখে ক্রূর হাসে। ভারী মজা পায় সে। বলে, আরে সত্যি বুঝি হজম হয় না? আমার কাছে হাজমল আছে, খাবে? মেহতাব এগিয়ে গিয়ে রাজীবের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেবিয়ে বলে, আমি যদি তনুকে না পাই তবে এই পুরো গ্রাম জ্বালিয়ে দিব রাজীব। তাই সময় থাকতে বলে দে কোথায় রেখেছিস তনুকে। রাজীব পাত্তা দিল না তেমন। কলার থেকে মেহতাবের হাত সরিয়ে সে জায়গাটা ঠিক করে নিল। তারপর বেশ দায়সারা ভাব নিয়ে বলল, তোমার কেন মনে হচ্ছে যে তোমার বউ আমার কাছে? অন্যের বউ নিয়ে টানাটানি করার স্বভাব আমার নেই মেহতাব মজুমদার। তাই অযথা আমার পিছে না লেগে নিজের রাস্তায় যাও। মেহতাব রাগে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আশেপাশে সবগুলো ছেলের দিকে একবার এমনভাবে তাকালো যেন এখনোই গিলে খাবে সব কটাকে। তারপর আরও একবার গর্জে উঠে বলল, আমি তনুকে খুঁজে বের করবই। রাজীব হেসে বলল, ওকে, অল দ্য বেস্ট। মেহতাব বেরিয়ে আসে। আজকের দিনটা এরকম চায়নি সে। নিজের ওপরই রাগ হচ্ছে খুব। সে তনুকাকে উপযুক্ত পরিবেশ দিতে পারেনি। মেয়েটা এখন কোথায় আছে,
কোন অবস্থাতে আছে কে জানে। দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে মেহতাবের, অস্থিরতায় হৃদকম্পন বেড়ে গিয়েছে। সে রাজীব ভুঁইয়ার বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আবার নদীর পাড়ে আসে। এখন রাতের অন্ধকার, চাঁদের ম্লান আলোয় কৃষ্ণচূড়া গাছটাকে আরও মায়াবী লাগছে। এই তো কিছুক্ষণ আগেই এই মায়াবী গাছের নিচে তার মায়াবতীকে প্রথম স্পর্শ করেছিল। সেই সুখকর মুহূর্তটা এখনও তার মস্তিষ্কে বিচরণ চালিয়ে যাচ্ছে। কত কষ্ট হচ্ছে তার, ভীষণ কষ্ট। কয়েক ঘন্টা ধরে চোখের আড়ালে তনুকা, অথচ মেহতাবের মনে হচ্ছে কত যুগ দেখে না তাকে। তার এই অতিরিক্ত প্রেম এখন বড্ড পোড়াচ্ছে যে। মেহতাব উপায়ন্তর না পেয়ে ইশফাকের নাম্বারে কল দেয়। ইশফাক কল রিসিভ করে সঙ্গে সঙ্গেই। মেহতাব বলে, আগের থেকে কি একটু সুস্থ আছো? জি ভাইজান, অনেকটাই। তবে মনোহর নদীর দক্ষিণ পাড়ে এসো। আর শোনো, আসার সময় আমার চাপাতিটা নিয়ে এসো সাথে। ইশফাক শোয়া থেকে উঠে বসে, ভাবে আজ হয়তো আরও একটা খুন হবে। ঘণ্টা খানেকের ব্যবধানে ইশফাক এসে হাজির হয় সেখানে, কাঁধে এক ব্যাগ। মেহতাব জিজ্ঞেস করে, প্রয়োজনীয় জিনিসগুলো এনেছে সব? ইশফাক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। ঠিক আছে, তবে ব্যাগটা আমাকে দিয়ে ভুঁইয়া বাড়ি যাও। রাজীব ভুঁইয়াকে 1 ঘন্টার ভেতর ওই ছাউনিতে এনে হাজির করো। ইশফাক মাথা নাড়িয়ে আবার কি ভেবে জিজ্ঞেস করে, বৌমণি কোথায় ভাইজান? আপনার সাথেই না এসেছিল? মেহতাবের কপালের রগ ফুলে ওঠে, হাত মুষ্টিবদ্ধ করে বলে, ওই জানোয়ার আমার কলিজায় হাত দিয়েছে। আজকে ওর কলিজা বের না করা অবধি আমি ক্ষান্ত হব না। ইশফাক ঢোক গেলে। রাজীবের ভয়ঙ্কর অবস্থার কথা চিন্তা করে তার কমে আসা জ্বরও যেন বেড়ে যায় তরতরিয়ে। সে দ্রুত কাজে যায়। মানুষ তুলে আনা আজকাল তার জন্য কোনো ব্যাপারই না। যদিও এবার একটু রিস্ক আছে, তাও সে জানে সে অবশ্যই পারবে। ব্যাগটা সাথে নিয়ে মেহতাব নৌকায় উঠে বসেছে। দৃষ্টি তার নদীর স্বচ্ছ জলে। চাঁদের আলোয় সেই জলে তার প্রতিচ্ছবি স্পষ্ট। এখানে আরও একটা প্রতিচ্ছবি তার কাম্য ছিল, তবে ওই রাজীব ভুঁইয়া নষ্ট করেছে সবটা। মেহতাব ব্যাগ খুলে চাপাতিটা পানিতে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে সাইডে রাখে। তারপর আনমনেই বলে ওঠে, আর কিছুক্ষণ বাদেই তুমি আমার সামনে থাকবে বিবিজান। আর কিছুটা সময় অপেক্ষা করো। তোমার জামাই আস্ত একটা মাল, ঠিক বুঝে ফেলেছ। তোমাকে আমি এনেছি, কি হুমকি ধুমকি দিয়ে গেল। তোমাকে নাকি খুঁজে বের করেই ছাড়বে। বোকা মেহতাব, সে তো আর জানে না শেয়ালের কাছ থেকে মুরগি নেওয়া এত সহজ না। তনুকা ফিসেল হেসে বলে, আমি মুরগি নই রাজীব ভুইয়া, আমি হলাম বাঘিনী। আর বাঘিনীকে আটকে রাখার অপরাধে আমার বাঘ আজ আপনাকে ছিঁড়ে খাবে, নিশ্চিন্তে থাকুন আপনি। রাজীব হাসে। তার এই হাসি অতিশয় জঘন্য ঠেকে তনুকার নিকট। রাজীব এগিয়ে এসে তনুকার গাল চেপে ধরে হিস হিসিয়ে বলে, তার আগে আমি যদি তোমাকে ছিঁড়ে খাই তবে? তনুকার রাগে শরীর রি রি করে ওঠে যেন। রাজীবের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, আজরাইল আপনার আশেপাশেই ঘুরছে, আজ মৃত্যু নিশ্চিত। রাজীব ফের হাসে। তনুকা এদিকে আরেকটু এগিয়ে এসে বলে, তোমার রূপের আগুনে আমি তো সেই কবে পুড়ে গিয়েছিলাম। আজ না হয় আবার নতুন করে মরব। ওই মেহতাবটা সবসময় আমার সব কাজে বাধা ছিল, কিন্তু আর সে আর নেই। তাই আজ আর কোনো বাধাই নেই। আজকে রাতের জন্য তুমি শুধু আমার, কেবল আমার। এই বলে রাজীব তাকে জড়িয়ে ধরতে যায়। তনুকা সজরে থাপ্পড় মেরে বসে, চেঁচিয়ে ওঠে বলে, খবরদার কাছে আসবি না। আগেও একবার আমায় অসম্মান করেছিলি বলে মেহতাব তোর কি অবস্থা করেছিল মনে নেই? কলিজায় এইটুকুও ভয় থাকলে ছেড়ে দে আমায়, নয়তো মেহতাব কিন্তু তোকে ছাড়বে না। রাজীব এই কথা শুনে আরও বেশি হিংস্র হয়ে ওঠে। সে উন্মাদের মতো এগিয়ে আসতে নেয়, তবে কাছে আসার আগেই দরজায় জোরে জোরে করাঘাত করে কেউ। বিরক্ত হয় সে, দরজাটা এসে খুলে দেয়। তার ওই একটা ছেলে তখন হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ভাই, আমাদের মদের গুডাউনে আগুন লেগেছে, জলদি চলুন। রাজীব আর 7-5 না ভেবেই দ্রুত দরজায় তালা লাগিয়ে দৌড় দেয় তার গোডাউনের দিকে। হাত পা বাঁধা, তার মুখও বাঁধা কাপড়ে। এমতো অবস্থায় হাঁসফাঁস করছে রাজীব। নিজেকে ছাড়ানোর সর্বস্ত চেষ্টা চালাচ্ছে, কিন্তু সম্ভব না। এই হাত পায়ের বাঁধন খোলা কোনোভাবেই সম্ভব না। রাজীবের শরীর কাঁপছে রাগে। সে জানে এই কাজ মেহতাবের। সে একবার নিজেকে ছাড়াতে পারলে মেহতাবকে খুন করে তবেই ফিরবে। প্রতিজ্ঞাটা খুব শক্তভাবে করল সে। মেহতাব ঘরে প্রবেশ করলো তখনই। মেঝেতে পড়ে থাকা রাজীবকে পা দিয়ে লাথি মেরে বলল, কিরে, কেমন লাগছে? রাজীব তাকে দেখে জ্বলে ওঠে। পানিবিহীন মাছের মতো ছটপটাতে থাকে নিজেকে মুক্ত করার জন্য। মেহতাব হাসে তা দেখে, বলে, আরে
তোকে দেখে না বড্ড কষ্ট হচ্ছে আমার। রাজীব যেন চোখ দিয়ে ভস্ম করে দিতে চাইছে মেহতাবকে। মেহতাব তার সেই চাহনি দেখে আরও একবার লাথি দেয়, চিবিয়ে চিবিয়ে বলে, একটু পর তাকানোর জন্য ওই চোখ দুটো আর থাকবে না। তনুকে কোথায় রেখেছিস বল। প্রশ্ন করার পরপরই মেহতাব তার মুখ থেকে কাপড়টা খুলে দেয়। সঙ্গে সঙ্গেই গালি দিয়ে ওঠে রাজীব। শুয়োরের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমাকে আটকে রাখার? তুই জানিস না আমি তোর কী অবস্থা করব। মেহতাব তার পেট বরাবর আরও একবার লাথি মেরে বলে ওঠে, নিজের অবস্থার কথা আগে ভাবশালা। তনুর খবর না পাওয়া অবধি জ্যান্ত লাশ বানিয়ে রেখে দেব। রাজীব গর্জে উঠে বলে। বলবো না আমি, কি করবি তুই? মেহতাবের রাগ আকাশ ছিল। সে চেঁচিয়ে ডাকলো ইশফাককে। ইশফাক ছুটে এলো বাইরে থেকে। মেহতাব বলল, চাপাতে নিয়ে আসো এক্ষুনি। ইশফাক দ্রুত চাপাতি এনে মেহতাবের হাতে দেয়। মেহতাব চাপাটিটা রাজীবের মুখ বরাবর ধরে জিজ্ঞেস করে, বলবি না তনু কোথায়? রাজীব চোখ মুখ খিচে বলল, না। মেহতাব আর বিলম্ব করল না, সঙ্গে সঙ্গেই কোপ বসালো রাজীবের ডান হাতের ওপর। গলগলিয়ে রক্ত পড়তে আরম্ভ করলো সেখান থেকে। রাজীব আঁতকে উঠে যেন, রেগে যায় আরও। নিজেকে ছাড়ানোর জন্য ছটপট জারি রাখে। মেহতাব ফের প্রশ্ন করে, বলবি না? না। রাজীব এখনও তার সিদ্ধান্তে অটল। মেহতাব চোখ বুজে নিঃশ্বাস নেয়। তারপর ইশফাকের দিকে চেয়ে বলে, এর হাতের বাঁধন খুলে বাম হাতটা চেপে ধরো। ইশফাক তাই করলো। হাতের বাঁধন খোলার সাথে সাথে রাজীব দ্রুত মেহতাবকে আঘাত করতে চাইল, তবে পারল না। ডান হাতটা চেপে ধরল ইশফাক। বাম হাতে আঘাত পেয়েছে বলে সেই হাতে আর জোর পাচ্ছে না সে। মেহতাব এগিয়ে গিয়ে তার বাম হাতটা উঁচু করে ধরে কাটা অংশে আবার কোপ বসায়। এবার চেঁচিয়ে ওঠে রাজীব। প্রথমবারের আকস্মিক আঘাতটা সে বুঝে উঠতে না পারলেও এবার বেশ বড়সড় ব্যথাই অনুভব করেছে সে। সে নিজেকে ছাড়ানোর জন্য পাগলের মতো হাত পা ছুঁড়তে থাকে। মেহতাব শান্ত স্বরে শুধায়, তনু কোথায়? বললে বেঁচে যাবি। রাজীব হাঁপাতে হাঁপাতে বলে। জানি না আমি। মেহতাব আর নিজেকে সংযত রাখতে পারে না। সে নিজের সবটুকু শক্তি দিয়ে তৃতীয় কোপ বসায় একই জায়গায়। এইবার হারে গিয়ে লাগে বোধ হয়। হাতটা বাঁকা হয়ে যায় এতে। অসহ্য যন্ত্রণায় গগন বিদারী চিৎকার দেয় রাজীব। তার ছটফটের মাত্রা আরও বেড়ে যায়। মেহতাব বলে, তনু কোথায় বল, ছেড়ে দেব তোকে। রাজীব যন্ত্রণায় কাতরাচ্ছে। রক্তের বন্যা বইছে যেন। সে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছে না। চোখে নাকে পানি ছুটছে। মেহতাব নরম গলায় বলল, বলে দে রাজীব, ছেড়ে দেব। অযথা কেন নিজের জীবন নিয়ে এভাবে খেলছিস? রাজীব বড় বড় শ্বাস নিল। দম আটকে আছে তার। শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, আমার বাড়িতে গোপন কক্ষে। মেহতাব আরও একবার আস্তে করে কোপ বসালো। তারপর লাথি মেরে দূরে সরিয়ে দিল তাকে। ইশফাককে বলল, ওরা একটা ছেলেকে না টাকা খাইয়েছ, তাকে গিয়ে বলো তাদের ভাই বলেছে তনুকে এখানে রেখে যাওয়ার জন্য। আর শোনো, তনুকে হাতে পাওয়ার পর ওই ছেলেটাকে মেরে দিবে। আমি কোনো ঝামেলা রাখতে চাই না। ইশফাক উঠে দাঁড়ায়, মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। অতঃপর বেরিয়ে পড়ে ইশফাক। মেহতাব পায়ের ওপর পা তুলে বসে। তার সম্মুখে পড়ে থাকা রাজীবের অজ্ঞানহীন অসাড় শরীরটাকে দেখে আর ভাবে, অনেক দিন হলো গরিব দুঃখী খাওয়ানো হচ্ছে না। আগামীকাল মহলে ফিরে আরেকটা আয়োজন করতে হবে। মেহতাবের কথা মতো সব কাজ সম্পূর্ণ হয়। রাজীবের সেই টাকা খাওয়া ছেলে ইশফাকের কথা মতো মিথ্যে বলে তনুকাকে সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসে। যদিও তনুকা আসতে চাইছিল না, তবে গেইটের বাইরে এসে ইশফাককে দেখে আশ্বস্ত হয় সে। বুঝে যায় মেহতাব তাকে বাঁচিয়ে নিয়েছে। তনুকাকে দেখেই ঝাপটে জড়িয়ে ধরে মেহতাব। এত শক্তভাবে ধরে যে তনুকা নিঃশ্বাস নেওয়ারও ফুসরত পাচ্ছে না। মেহতাব বিধ্বস্ত স্বরে বলে ওঠে, আমাকে ক্ষমা করো বিবিজান, আমি তোমাকে পর্যাপ্ত সুরক্ষা দিতে পারিনি। এই গ্রামে আপনার এত বড় শত্রু আছে, আগে বলেনি কেন আমায়? ভাবিনি ওই হারামজাদার কত বড় কলিজা হবে। তবে তুমি চিন্তা করো না, এই সাহসের উত্তম প্রতিদান দিব আমি। তনুকা চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, উনি কোথায় এখন? আমার কাছে বন্দি আছে। তনুকা বিস্ফোরিত চোখে চেয়ে বলল, সে কি, কিভাবে করলেন এসব? ইশফাক সাহায্য করেছিল। এখন এসব বাদ দাও। আর তোমার সাথে ও কোনো খারাপ ব্যবহার করেনি তো? তনুকা ইতস্তত সুরে বলল। করতে চেয়েছিল, তবে আমিও চর মেরে একদম সোজা করে দিয়েছি। মেহতাবের চোয়াল তাতেই শক্ত হয়। রাজীবকে নিজ হাতে টুকরো টুকরো করানো অবধি কলিজা ঠান্ডা হবে না তার। সে তনুকার গালে হাত রাখে, নরম সুরে বলে, তুমি ভেতরে গিয়ে বিশ্রাম নাও।
ইশফাক ভেতরে খাবার রেখে দিয়েছে, খেয়ে নিও। আমি 1 ঘন্টা বাদে আসছি।